দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আরটিভির মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। শারীরিক সুস্থতা আর মানসিক শক্তি, এই দুইয়ের সমন্বয়েই একজন নারী পূর্ণভাবে সুস্থ থাকতে পারেন। কিন্তু অনেক সময় লজ্জা, ভয় কিংবা সচেতনতার অভাবে নারীরা নিজেদের শারীরিক সমস্যাগুলো উপেক্ষা করেন, যা পরে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। অথচ সময় মতো সচেতনতা, সঠিক চিকিৎসা এবং মানসিক সাপোর্ট একজন নারীর জীবন বদলে দিতে পারে। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় নিয়ে, নারীর স্বাস্থ্য ও মানসিক সুস্থতা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজ আমাদের সাথে আছেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডাক্তার আলী নাফিসা, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবেট ক্যান্সার হসপিটাল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে। আমরা আজকে যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, নারীর শারীরিক সুস্থতার সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক। প্রথমে যদি একটু জানতে চাই যে এর মধ্যকার সমন্বয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। অ্যাকচুয়ালি আমরা মানসিক স্বাস্থ্যটা নিয়ে কখনো চিন্তা করি না। নারীরা বিভিন্ন স্তরে মানসিকভাবে একটু হ্যাসেল হয়, সেটা ছোট বয়স থেকে বলেন, বড় বয়স পর্যন্ত, বিয়ের পরে বলেন, সব জায়গায় নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কখনো ভাবা হয় না। সে তার ঘর, বাবা মা থেকে শুরু করে অ্যাবিউজ হয় এবং পরবর্তীতেও অ্যাবিউজ, কথা দ্বারা আর কি। এটা একটা আছে। আর শারীরিক সুস্থতা যেটা হয়, যে আসলে নারী না, আমাদের দেশের নারী পুরুষ সবাই তার হেলথটা নিয়ে ভাবে না। মানে হেলথ যে আমাদের বডিটাতেই তো আমাদের আত্মাটা বিচরণ করে, তো বডি সুস্থ থাকলে আমি সুস্থভাবে চলতে পারবো, এটা আমরা বুঝি না। একদমই। এই যে আমাদের নারী পুরুষ দুই ক্ষেত্রে যে এই যে শারীরিক সুস্থতা এবং সেই সাথে মানসিক ব্যাপারটা তো আসলে আমাদের উপেক্ষার সব থেকে বড় পার্টে থাকে, এই বিষয়টার কারণটা কি সচেতনতার অভাব, নাকি আরো অন্য কোনো কিছু, আমাদের সামাজিক প্রেক্ষাপটও? অ্যাকচুয়ালি আমরা ভাবি না, মানে সবচেয়ে বড় কথা কেউই ভাবি না যে আমি যে ধরুন আমি একজনের সাথে কথা বলছি, সে আমাকে টর্চার করছে বা কথা দিয়ে আঘাত করছে, তো তার থেকে যে লিভ নিব, হ্যাঁ ভার্বাল অ্যাবিউজ করছে, তার থেকে যে লিভ নিব বা এটা থেকে যে বাঁচার জন্য কিছু করব, এটা আমরা করি না। আমার নিজেকে প্রোটেক্ট করার সেই বিষয়টা আসলে আমাদের মাঝে, হ্যাঁ, মানে কথা দিয়ে প্রোটেক্ট করতে হবে তা না, আমি তার সাথে রিলেশনটা ব্রেক করে একটু সরে সেটাও করি না। টক্সিক রিলেশন নট অনলি এটা যে আমাদের অ্যাফেয়ার টাইপের তা না, আমাদের বন্ধু হতে পারে, আমাদের মা হতে পারে, খালা হতে পারে, অনেকেই হতে পারে। এখান থেকে আমরা বের আসতে চাই না। একদমই। আপু, একটু জানতে চাই যে আমাদের দেশে নারীরা কোন কোন শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যার ঝুঁকিগুলোর মাঝে বেশি থাকেন? শারীরিক সমস্যা তো আসলে বডি যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু মেয়েদের যেহেতু মেইলি যে অর্গানগুলো আছে এগুলোতে পুরুষদের নেই, সুতরাং এগুলো আবার যেহেতু মাসিক একটা ইস্যু, প্রতি সাইকেলেই তাদের একটা চেঞ্জ হয়, এই জন্য দেখা যায় যে ব্রেস্টের এবং তাদের গাইনোকোলজিক্যাল যে ইস্যুগুলো, এগুলো নিয়ে ওরা অনেক সাফার করে, যেগুলো আবার খুব লজ্জার বলে তারা শেয়ারও করতে পারে না, যে না এগুলো খুবই লজ্জার, এটা বলা যাবে না, হাজব্যান্ড ছাড়া কাউকেই বলা যাবে না, তো এটা শেয়ারিংটাও ওভাবে হয় না। তো দেখা যাচ্ছে যে এই যে চেঞ্জ, কিছু আছে খুব ইউজুয়াল, যেটা হবে এটা মেনে নিতে হবে, কিছু আছে না, কিছু মেডিকেশন দিলে ভালো থাকে, বাট ওই যে শেয়ারিং হয় না, সাফারটা করে। সুতরাং তাদের আসলে আপনাদের অবধি আসতে অনেকটুকু সময় তারা পার করে ফেলে। আমরা এখন দেখছি আগের তুলনায় এখন কিন্তু মেয়েরা জরায়ুর ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলোতে অনেক বেশি সাফার করে, এটার কারণটা আসলে কি? অ্যাকচুয়ালি জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের দুইটা যদি বলা হয়, বাংলাদেশে ক্যান্সারের প্রবণতার মধ্যে 50%ই জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সার, মানে 46%। তো এইটাই কিন্তু নারীদের হচ্ছে। সুতরাং এটার কারণ যদি বলি, জরায়ু ক্যান্সারের জন্য কিন্তু হাইজিন একটা ইস্যু, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার এটা একটা ইস্যু, এখন ভ্যাকসিনেশনে এসেছে, তো মাশাআল্লাহ ওটা কিন্তু চাইলে মানুষ প্রিভেন্ট করতে পারে। আর ব্রেস্ট ক্যান্সার যেটা, এটা প্রিভেন্টেবল না, বাট এই ব্রেস্ট ক্যান্সারটাকে কিন্তু আমরা আর্লি ডায়াগনোসিস করলে কিউরেবল, আচ্ছা যদি হয়ও কিউরেবল। তো দুইটাই কিন্তু আমরা একটু টেক কেয়ার করলে পারিবারিক এবং দেশ দুইটার বার্ডেনই কিন্তু কমতো। একদমই তাই। আপু, যদি এই যে ব্রেস্ট ক্যান্সারের কথা বলি, সেখানে প্রাথমিক লক্ষণগুলো কি, বা কোন অবস্থায় একজন মানুষ আসলেই আর দেরি না করে ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত? লক্ষণগুলো আসলে যদি বলেন যে মেয়েটা সিনসিয়ার না, সে বিরাট লক্ষণ হলেও বুঝতে পারবে না। আচ্ছা, তো লক্ষণগুলো অফকোর্স একটা লক্ষণ আছে, কিন্তু রোগীরা সিনসিয়ারিটির উপর, কেউ চাকা আছে ব্যথা নেই যাব না, কেউ আছে চাকা আছে এখন আমি যাব, তো এটা সিনসিয়ারিটির উপর ডিপেন্ড করে। তো চাকা হলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, কোনো চেঞ্জ হলে যেতে হবে। প্রতি মাসে যখন একটা মেয়ে তার ব্রেস্টটা চেক করে, তাহলে সে চাকাটাও বুঝতে পারে যদি হয়, আবার চেঞ্জ হলেও বুঝতে পারে। কিন্তু আমরা অ্যাজ এ ডক্টর বা উন্নত বিশ্বে যেটা হচ্ছে, যে তারা কিন্তু লক্ষণের অপেক্ষা করছে না, তারা যেটা করে যে একটা সার্টেন এজ রেঞ্জ তাদের দিয়ে দেওয়া হয়, এই এজে যারা মানে এন্টার করবে সেই এজে আসলে তারা স্ক্রিনিং করবে।
আচ্ছা। আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের কিন্তু অনেকে আত্মীয় স্বজন বাইরে আছে, আইফোন কবে কোনটা বের হচ্ছে, কোন গাড়ির মডেল বের হচ্ছে, আমি কিনবো। কিন্তু ওই দেশে স্বাস্থ্য নিয়ে তোমার কি হচ্ছে, তোমরা কিভাবে স্বাস্থ্যটাকে দেখছো, তোমাদের গভর্নমেন্ট কি করছে, তাহলে আমি ওটা আমার পয়সা দিয়েই করি, Right. এটা কিন্তু আমরা শিখছি না। আমরা কিন্তু দেশ বহির্বিশ্বে আমরা দেখি যে ইয়ারলি একটা সবাই কিন্তু হেলথ হ্যাঁ, চেকআপটা হ্যাঁ। করছে এবং দ্যাটস ম্যান্ডেটরি। Mandatory। আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা নিজের তাগিদেও যে করবো সেই সচেতনতার অনেক অভাব রয়েছে। আপু, এই ক্ষেত্রে যদি একদমই শিশু কিশোর বয়স থেকে শুরু করি, আমরা কিন্তু আসলে মা বাবাদেরকে দেখেই শিখি। মারাও দেখছি তাদের স্বাস্থ্যের যত্ন নিয়ে সেভাবে করে কনসার্ন হয়তো না, অনেকটুকু চলে যাওয়ার পরে হয়তো উনি সাফার করছেন লম্বা সময় যাবত। এই যে কিশোর বয়স থেকে বা কিশোরী বয়স থেকে তাদের যে শারীরিক এবং মানসিক সুস্থতার একটা যত্ন নেওয়া উচিত বা তার সেলফ স্ক্রিনিং, এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে পরামর্শ একটা দেবেন? মেয়ে যদি আপনি বলেন যে আমাদের দেখবেন দেশে অনেকজনকে বলবে না এই মেয়ের বাচ্চা হয় না, বা বাচ্চা হওয়ার জন্য যেন বউটা মানে ছেলের বিয়ে দিয়েছে, তো সেটা ক্ষেত্রেও যদি হয় তাও কিন্তু একটা নারীর যত্ন করা উচিত, কারণ সেই বংশের বাচ্চা কিন্তু সে ধারণ করবে। তো আপনি খেয়াল করে দেখবেন বিয়ের পর শ্বশুর বাড়িতে গেলে মেয়েদের খেতে দেওয়া হয় না, পেটে বাচ্চা আসলেও খেতে দেওয়া হয় না, বাট নাতনিটা হওয়ার পর কিন্তু আরে বাবা এটা আমার বংশের প্রদীপ। কিন্তু এই নাতনিটা যে একদম শুরু থেকে মায়ের পেটে যখন আছে তখন থেকে যে তার যত্নটা শুরু হওয়া উচিত, এবং এই বাচ্চার জন্যই ছেলের বউয়ের যত্ন করা উচিত, এতে শাশুড়িয়া বোঝে না বা করে না, মোট কথা। তো এটা একটা ইস্যু। দ্বিতীয় কথা হচ্ছে নারীরা যেটা হয়েছে তারা সন্তানকে এতটাই ভালোবাসে, কিন্তু সন্তানকে কিভাবে বাঁচতে হবে, ধরেন সে পেটে বাবু আছে, সে খেলে বাচ্চা ভালো থাকবে, যখন বাচ্চাটা দুধ খাচ্ছে তখন যে নারীটা 2টা থেকে 3টা ডিম খাওয়া উচিত সেটাও কিন্তু করে না। তাই আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, ডিম খান না খায় না, দুধ খান না খায় না, তো নারীটা নিজেই জানে না সে কিভাবে ভালো থাকবে, তার বাচ্চা কিভাবে থাকবে। খাওয়া যে একটা ইস্যু, পুষ্টি, সেটা বোঝে না। পেট পুড়েছে ভাত দিয়ে আর রুটি দিয়ে, বাট আর কিছু না, ওটা তো কার্বোহাইড্রেট, নিউট্রিশন যাচ্ছে না। তা আমরা 3 বেলা খাই, খাওয়ার জন্য বাঁচি বা বাচ্চার জন্য খাই, যাই করি, এই খাওয়াটা নিয়েও আমাদের নলেজ কম যে আমি কি খাচ্ছি। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে নারীরা সংসারের করছে বা স্বামীর করছে, সংসারে অনেক কিছুর জন্য যুদ্ধ করছে, গয়নাগাটির জন্য করছে, কিন্তু তার যে দৈনন্দিন কাজটাকে ইজি করছে না, যেমন ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, এই যে জিনিসগুলো ঘরে থাকলে সে যে একটু আরাম পাবে, রান্নাঘরের যে সেট আপ, এগুলো কিন্তু ভালো করে না বা ওইখানে ইনভেস্ট করতে চায় না। একদমই, অর্থাৎ নারী তার জীবনযাত্রাকে সহজ করার জন্য সে নিজে অনেকটুকু আসলে অ্যাওয়ার না, দায়ীও সে। গয়নার জন্য ঝগড়া করবে বাট এটার জন্য করবে না। এবং স্বাস্থ্যের যদি বিষয়টাতে আসি, আসলে আমরা দেখি যে মায়েরা অনেক বেশি কিন্তু বাচ্চা কেন্দ্রিক হয়ে যায় এবং স্বাভাবিকভাবে যেটা খুবই নর্মাল, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে আমারও হেলথটাকে রিকভার করাটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেই বিষয়টা দিকে তারা এখানে কোন কোন খাদ্যাভ্যাস বা তার জীবনযাত্রা আসলে কেমন হওয়া উচিত যদি একটু বলেন। যদি বলি যে বাচ্চার জন্য অবশ্যই দেখবা সারা রাত বাচ্চা ঘুমায় না, তার জন্য সেও জেগে থাকে, এরকম একটা ইস্যু থাকে, কিন্তু বাড়ির লোক কিন্তু এই নারীটাকে হেল্প করে না, যে না আজকে রাতে আমি হাজব্যান্ড হিসেবে একটু জাগি বা ওয়াইফটা একটু ঘুমাক, মানে শুধু খাওয়া না, একটা রেস্টের জন্য যে ওয়াইফকে একটু টাইম দিতে হয় বা বাড়ির লোকের, এটা নারীরা পায় না বা হয়তো বা সেকও করে না, মেনেই নিছে বাচ্চা জাগলে আমি জাগবো। তো আসলে নারীদের নিজেদের জন্য টাইমটা নিতে হবে, যে বাচ্চা কাঁদছে, বাচ্চাকে খাওয়াইছে, এখন দাদি নানির কাছে আছে, আমি নিশ্চিন্তে থাকি। ওনারা কেন যেন অনেক সময় থাকতেও চায় না। একদমই। আমাদের সামাজিক প্রেক্ষাপটে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি যে কোন বয়সের নারীরা আসলে বেশি ঝুঁকির মধ্যে আছে ব্রেস্ট ক্যান্সারের জন্য, বয়সের যদি আপনি বলেন সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশে আমরা যে মানে এমনি তো গভর্নমেন্টের ন্যাশনাল কোনো ডাটা নেই, বাট আমাদের যে ইন্ডিভিজুয়াল ডাটা আছে তাতে দেখা যায় যে 35 থেকে 45 বছর এই বয়সে কিন্তু ক্যান্সারের প্রবণতাটা সবচেয়ে বেশি। কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান তাদের কিন্তু শুরুই হয় 40-এর পরে। আমাদের আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান এই লেভেল আমাদের একটু চলাফেরাও আছে, এবং আমরা দেখেছি এই জায়গাতে 35-40 এই 45 এই বয়সে সবচেয়ে বেশি ক্যান্সারের মানে ঝুঁকিটা বেশি হচ্ছে। হ্যাঁ, ঝুঁকিটা বেশি। এটা কি আমাদের দৈনন্দিন জীবনে শুধু খাদ্যাভ্যাসের জন্য নাকি না আমাদের নিজস্ব লাইফস্টাইল মেনটেনের কোনো বিষয় আছে? ঝুঁকিটা কোথায়? হ্যাঁ, আমরা ঝুঁকি অ্যানালাইসিস উন্নত বিশ্বে যেটা বলে যে ওদের লাইফস্টাইল এরকম, তার জন্য তা আমাদের কিন্তু ওই খাবার অভ্যাসটা আমাদেরও চলে আসছে, আমরা ফাস্টফুডের দিকে ঝুঁকে গেছি, আমাদের ওয়ার্কিংও সেডেন্টারি ওয়ার্কিং। কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু হাঁটি না, আমাদের এক্সারসাইজ নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের লং টাইম পিল খাওয়া, যেটা ওরা করে না। আমরা কিন্তু 5 বছর কেন পারলে 15-20 বছর খেয়ে ফেলি, তো পিলটা একটা ইস্যু। দ্বিতীয় কথা আমাদের খাদ্য অভ্যাস, আমরা ওয়েস্টার্ন খাবার খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমাদের খাবারের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট বেশি, এটা একটা আছে। আমাদের ওয়ার্কিং, আমরা যে এক্সারসাইজ করব, বাড়িতে একটা মেয়ে 24 আওয়ার্সই পালে চাকরি কাজ করছে, কিন্তু সেটা কিন্তু ওই
স্কোয়ার ফিটের মধ্যে হাঁটাহাঁটি করছে, এক্সারসাইজ যেটা এটা আমাদের মেয়েরা করে না। সুতরাং আসলে যেটা ঝুঁকির কথাগুলো বললাম সেখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলেছেন কন্ট্রাসেপটিভ পিল, এটাও কিন্তু জন্ম নিয়ন্ত্রণের জন্য সেটাও মেয়েরা মনে করে যে এটা আমারই আসলে করতে হবে, তো এটা লম্বা সময় যাবত আসলে ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ, কারণ এটা হচ্ছে এস্ট্রোজেন, এবং এস্ট্রোজেন বডিতে অনেক হরমোনের ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এবং কন্ট্রাসেপশনও মেয়েরা মনে করে, যেটা বললেন যে হ্যাঁ আমারই দায়িত্ব, কিন্তু কন্ট্রাসেপশনের ছেলেদেরও দায়িত্ব আছে, মেয়েদেরও আছে, এবং অনেক ব্যারিয়ার মেথড আছে, ক্যালেন্ডার মেথড আছে। এই মেথডগুলো তারা সার্চ করে না, এবং দীর্ঘদিন তারা এটা একটা স্লো পয়জনের মতন। ক্যান্সারের তো ঝুঁকি বাড়ছে, ডায়াবেটিস বাড়বে, তার প্রেশার বাড়বে, তার ওবেস হয়ে যাবে, তার মেজাজ খিটখিটে হবে, বোনসগুলোর যে ক্ষয় হবে, এই সব কিছু মিলে কিন্তু নারীটা একটা কি সুস্থতার বাইরে চলে আসবে। এবং এই নারী যখন আবার বয়স হচ্ছে 40-45 হচ্ছে, অসুস্থ বোধ করছে, তখন হাজব্যান্ডই কিন্তু বার্ডেন মনে করছে তাকে। একদমই তাই। আপু, আপনাদের কাছে যখন রোগীরা আসে, একজন ক্যান্সার ডায়াগনোসিস পেশেন্টের মানে তার মানসিক অবস্থার মধ্যে কি কি পরিবর্তন আপনারা দেখতে পান? এটা একটা ভালো কোশ্চেন, যে আমাদের আসলে যখন একটা মেয়ে ক্যান্সারের ডায়াগনোসিস হয়ে যায়, তখন তার প্রথম চিন্তা থাকে যে আমি মারা যাব, আমার 2-3টা যে বাচ্চা আছে, এই চিন্তাটাই করে। কোনো মেয়ে কিন্তু বলে না আমার হাজব্যান্ড আছে, ওর কি হবে, তারা সবসময় বলতেছে আমার বাচ্চার কি হবে। এই কারণে সে ধরে নেয় যে সে মারা যাবে, কিন্তু আল্লাহর রহমতে ব্রেস্ট ক্যান্সারে ভালো চিকিৎসা হলে তারা কিন্তু মারা যায় না। আরেকটা টর্চারিং ইফেক্ট হয় যে হাজব্যান্ডরা তাকে সেক্সুয়ালি আনেবল বলে। ব্রেস্ট ক্যান্সার কখনোই সেক্সুয়ালি আনএবিলিটির কারণ না। হ্যাঁ, চিকিৎসাটা চলছে, তার মানসিক অবস্থাটা তখন ভালো নেই, তখন হয়তো বা তার একটু শারীরিক অস্বস্তি থাকবেই, বাট যখন তার চিকিৎসা কমপ্লিট হয়ে যাবে সে কিন্তু আবার ভালো হবে। বাট এই চিকিৎসা পিরিয়ডে হাজব্যান্ডটা সবচেয়ে বেশি টর্চারিং করে এইভাবে, যে আমার ওয়াইফ হচ্ছে সেক্সুয়ালি ইয়ানা, এবং এই সময় হাজব্যান্ডরা ডিভোর্স দেয়, অন্য মেয়ের প্রতি আসক্তি, এবং নারীটার হয় কি একদিকে ক্যান্সার, আরেকদিকে হাজব্যান্ডের মানে অসততা, সব মিলে মেয়েটার কিন্তু মানসিক অবস্থার হাল আরও খারাপ হয়। আর যাদের ফাইন্যান্সিয়াল সমস্যা আছে তাদের তো ধরেন টাকা পয়সা নিয়েও একটা ইস্যু থাকে, বাট যাদের সমস্যা নাই তাদেরও কিন্তু এই ইস্যুগুলো খুবই ক্রিয়েট করে। তো আমি শুধু হাজব্যান্ডদেরকে বলবো যে ওয়াইফের সুখে দুঃখে পাশে থাকার জন্য বিয়ে হয়েছে অবশ্যই। তো, এবং ক্যান্সার চিকিৎসা একটা সার্টেন টাইম, এই সময়টা সঙ্গ দিতে হবে। আপনারা 30-40 বছর সংসার লাইফে একসাথে থাকবেন, আর 8-9 মাস নারীটার অসুস্থতা সঙ্গ দিতে পারবেন না, তাহলে আসলে পুরুষ হিসেবেও তার কোশ্চিন আসে আর কি। একদমই, এবং আসলে ম্যারেজটা একটা পার্টনারশিপ, এটা তো এমন নারী শুধুমাত্র একজনের উপর আসলে ডিপেন্ড করছে। আপু, এই যে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতির বিষয়গুলো কেমন, এবং এটা কি আসলে আবার ফেরত আসার সম্ভাবনা আছে কিনা? আসলে ক্যান্সার ফেরত আসার সম্ভাবনা সবারই আছে, কেউ গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু যত আর্লি ক্যান্সার তত ক্যান্সারটা কিন্তু ফেরত আসার চান্স কম, যত লেট ক্যান্সারটা ফেরত আসার চান্স তত বেশি। এটা হলো। আর আরও কিছু আছে, আমাদের কিছু অ্যাগ্রেসিভ ক্যান্সার আছে যেগুলো একটু তাড়াতাড়ি ফেরত আসে, বাট আমাদের মেয়েদের এই আর্লি ক্যান্সারটাই তো ডায়াগনোসিস করতে পারি না তাদের অসচেতনতার জন্য। সুতরাং আমাদের স্ক্রিনিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এই স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আপনি কতটুকু আসলে এমফাসাইজ করবেন যে কোন বয়স থেকে করা উচিত, বা বছরে কিভাবে বা কি পদ্ধতির মাধ্যমে? অ্যাকচুয়ালি আমরা হচ্ছে স্ক্রিনিংয়ের যেটা ইন্টারন্যাশনাল স্ক্রিনিং, সেটা হচ্ছে সুস্থ মানুষের চেক আপ করা, টেস্ট করা, একটা রুটিন চেক আপ বয়সের ওপর ডিপেন্ড করে। এটাই না যে আমি কি বুঝলাম বা কি সিমটম। তো ইন্টারন্যাশনালি যাদের যে দেশে যেরকম, যে তারা হচ্ছে 2 বছর পর পর ম্যামোগ্রাম করে স্ক্রিনিং করে। আমাদের দেশে যেহেতু ক্যান্সারটা একটু আর্লি হচ্ছে 35 থেকে 45-এর মধ্যে, সুতরাং আমরা 35 থেকে এই ম্যামোগ্রামটা স্টার্ট করব, এবং সব হেলদি পিপল মানে মেয়েদের। এটা ছাড়াও 2 বছর পর পর যেহেতু এটা করব, এটা ছাড়াও আমরা প্রতি মাসে নারীটাকে ব্রেস্ট সেলফ এক্সাম করতে বলবো, যে তার মাসে একবার সে চেক করবে। আমরা চেহারা কিন্তু বের হলে একটু ভালো করে দেখি, অনেক কিছু করি, বাট নিজের ব্রেস্টটাও তো একটা হেলথের অংশ, সেটা আমরা একবার দেখব। এবং নট অনলি নারীটার, তার সেক্সুয়াল যে পার্টনার আছে সেও তাকে দেখবে, হাজব্যান্ড, এটা তার দায়িত্ব যে না কিছু চেঞ্জ হলো কিনা। তো মাসে একবার দেখবে, আর বছরে 2 বছর পর পর আমাদের মতন ডক্টরের কাছে এসে একটা চেক আপ করবে। আচ্ছা, এই ক্ষেত্রে যারা আসলে ব্রেস্ট ক্যান্সারের হয়তো ডায়াগনোসড কিন্তু উনি কনসিভ করেছেন বা ল্যাকটেটিং মাদার, তাদের ঝুঁকিটা আসলে কেমন, বা সেটা বাচ্চার উপর কতটা প্রভাব ফেলে? প্রথমত ল্যাকটেটিং মাদারের যাদের ক্যান্সার হচ্ছে তাদের আমরা ব্রেস্ট ফিডিং অফ করে দিই। আচ্ছা। এবং তাকে আমরা আমাদের যে অন্য যে রুগীগুলোর ক্যান্সার চিকিৎসা করছে ঠিক সেভাবেই করব, কারণ সে ল্যাকটেটিং দুধ না খেলে আমাদের চিকিৎসাটা রুগীটার মতো করেই হবে, দুধটা বন্ধ হবে। আর যে মাটা হচ্ছে প্রেগনেন্ট, ধরেন সে প্রেগনেন্সিতে আমরা ক্যান্সার ডায়াগনোসিস করলাম, তো প্রেগনেন্সিতে আমাদের ফার্স্ট টাইমেস্টারে হচ্ছে আপনার কেমোথেরাপিটা নিয়ে সমস্যা হয়,
কিন্তু আমরা সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অপারেশনটা আগে করি, করার পরে আমরা ফলোড বাই কেমোথেরাপিতে যাই, এবং রেডিওথেরাপি প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু ভেবে দেখুন প্রেগনেন্সি 9 মাস, এখন আমরা যদি পেশেন্টকে ডায়াগনোসিস করে কেমোটা দেই, ডেলিভারি হতে হতে রেডিওথেরাপি টাইম কিন্তু ডেলিভারি হয়েই যায়। তো আমরা ডেলিভারিটা করার পরে রেডিওথেরাপিটা স্টার্ট করি। সুতরাং প্রেগনেন্সিতে কোনো চিকিৎসা করা যাবে না এটা না, তবে হ্যাঁ কিছু কেমো আমরা কশাসলি দেই যে এই টাইমস্টারে এই কেমোটা না দিয়ে একটু লেট করে শুরু করে। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় যে প্রেগনেন্ট মেয়ে যখন ক্যান্সার হয় এরা ওর মানতেই চায় না যে আমি প্রেগনেন্সি কেন ক্যান্সার হলো, এটা ক্যান্সারই না। কিন্তু আসলে তা না, প্রেগনেন্সি ক্যান্সারের ঝুঁকি কমায়, বাট প্রেগনেন্সিতে ক্যান্সার হবে না বলা যায় না। হয়তো বা এই রোগীর ক্যান্সার আগে থেকে হয়েছে, পরে সে প্রেগনেন্ট হয়েছে, এখন হয়তো জানা যাচ্ছে। তো প্রেগনেন্সিতে মায়েদের চিকিৎসা করা যাবে এবং সেটা খুব ভালোভাবেই করা যায়, জি, বাচ্চাও ভালো থাকে। অনেক ধন্যবাদ। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় আপনারা দেখছেন মনের কথা অনুষ্ঠান পাওয়ার্ড বাই বেনিবুনন। বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। টিভি রিমোট হাতে না নিয়ে আর টিভির সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনিবুনন। আজকের পর্বের বিষয় নারীর স্বাস্থ্য ও মানসিক সুস্থতা। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর আলী নাফিসা, সিনিয়র কনসালটেন্ট, ল্যাবেড ক্যান্সার হসপিটাল। আমরা মেয়েদের স্বাস্থ্যের অনেক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আরেকটা বিষয় যদি জানতে চাই যে স্বাভাবিকভাবেই যখন এটা ডায়াগনোসিস হয় মেয়েদের আত্মবিশ্বাসে অনেক বেশি একটা প্রভাব ফেলে এবং তারা স্বাভাবিকভাবে মনে করে যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের লাইফে, হয়তো সেই জায়গা থেকে নিজেকে সে আর আগের মতো কিন্তু সে ফেরতটা পায় না। এইখানে আপনারা কিভাবে কাউন্সিলিং করেন বা তার ট্রিটমেন্ট প্রসিডিউরের মধ্যে বিষয়টা কিভাবে ইনক্লুডেড থাকে? হ্যাঁ, এটা একটা ইস্যু যে মেয়েরা খুব আপসেট হয়ে যায় সব কিছু নিয়ে, এবং ওটাও আপসেট হয় যে হ্যাঁ আমার মনে হয় ফেমিনাইজেশনটাই চলে গেল। তো বেসিক্যালি কিন্তু তা না, কারণ আমরা এখন যেটা হয়েছে যে আর্লি ক্যান্সারগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ব্রেস্ট পুরো রিমুভ করি না। তো যখন আমরা পুরো রিমুভ করি না, ছোট ক্যান্সার ছোটোভাবেই অপারেশন হয়, ব্রেস্টে খুব একটা চেঞ্জও হয় না। দ্বিতীয় কথা হচ্ছে এখন রেডিওথেরাপিও সুন্দর আসছে, সেক্ষেত্রেও হচ্ছে ব্রেস্টের সাইজ শেপে খুব একটা ডিফারেন্ট হয় না যদি সে আর্লি আসে, কিন্তু লেটে আসলে তো সব কিছু একটু ঝামেলার হয়। আর খুবই আর্লি আসলে তো আমরা কেমোথেরাপি অনেক রোগীকে দিই না। তো সেই ক্ষেত্রে চুল পড়া বা এই ধরনের যে ইস্যুগুলো আছে ওগুলোও কিন্তু অ্যাভয়েড করা যায়। কিন্তু হ্যাঁ, আমাদের রোগীরা যে অবস্থায় আসে কেমোথেরাপি ম্যাক্সিমাম রোগীকেই আমাদের দিতে হয়। তো কথা হচ্ছে যে হ্যাঁ তাদের একটা মানসিক অবস্থা হয়, আমাদের তখন বুঝাতে হয় যে আপনার স্টেজটা এই, আপনার অপারেশনটা ছোট। তো মেয়েরা আস্তে আস্তে, মানে প্রথম দিনই তো হয় না, যখন হয় আস্তে আস্তে তখন তারা কনফিডেন্ট পায়। এমনও আছে যে চিকিৎসার পরে আমাকে বলে আমি কেন ক্যান্সারের রোগী, আমি তো এখন ক্যান্সার নাই। মানে তারাই কিন্তু অনেক বুঝতে পারে যে না তার বডিতে এমন কিছুই ঘটে নাই, কিন্তু ওই সময়টা একটু খারাপ তো যায়, আমাদের বুঝায় বুঝায় চালাতে হয়। একদমই। যে একবার ক্যান্সার ডায়াগনোস হয়ে সেখান থেকে রিকভার করে গেল, পরবর্তীতে সে কি আসলে বেবি নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি আছে কিনা, বা ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে আসলে ল্যাকটেটিং মাদারকে আমরা আর ব্রেস্টফিড করতেই দিই না ওই বেবির ক্ষেত্রে। আর বেবি নেওয়ার ক্ষেত্রে যেটা হয় যে আমরা ক্যান্সারের প্রথম 2 মাস, আমরা 2 বছর আমরা বেবি নিতে এনকারেজ করি না, এবং ওই সময় কনসেপ্ট করলে আমরা বেবি অ্যাবর্শনও করাই। আর যেটা বললেন যে বেবি নেওয়ার ইস্যু, হ্যাঁ ইয়াং মেয়েদের যাদের বাবু নেই তাদের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু চিকিৎসার শুরুতেই প্রিজার্ভেশন আছে, যেমন ধরেন ওভারি প্রিজার্ভ করা যায়, বিবাহিত হলে ওসাইড প্রিজার্ভ করা যায়, আমরা এটা প্রিজার্ভ করি। কারণ কেমোথেরাপি দিলে 65% ফার্টিলিটি লস হয়। তো এই লসটা মানে কেমোথেরাপির আগে যদি একটা প্রিজার্ভ করি, এবং ওই যে বললাম যে চিকিৎসার পরে 2 বছর হয়ে গেলে তখন আমরা আবার পেশেন্টকে এনকারেজ করি বাচ্চা নেওয়ার জন্য। পরিবার বা কাছের মানুষদের, যদি আমি একদম একজন ফিমেলের বাবা মা, সিবলিংস, তার বন্ধু বান্ধব এইটাকে একটু ফোকাস করি, তাদের আসলে কিভাবে সাপোর্ট করা উচিত তাকে ভালো রাখার ক্ষেত্রে? মোটামুটি মেয়েদের ফ্যামিলিগতভাবে ভাই বোন ভালোই সাপোর্ট করে মাশাআল্লাহ, যে যতটুকু পারে আমরা দেখছি। আমার একটা পেশেন্টের কথা না বললেই নয়, পেশেন্টের ভাই তাকে যে সাপোর্টটা করে সবসময় ভাই তাকে নিয়ে আসে করে, এবং আমি দেখেছি পেশেন্টের পান থেকে চুন খসলে বা কিছু হলেই ভাই কান্নায় করে। তো আমি বলবো যে এই যে পাশে থাকাটা, ভাই বোনের সম্পর্ক বা আত্মীয় স্বজনের সম্পর্ক অনেকেই থাকে, খুবই ভালো সাপোর্ট দেয়, সব সময় কাছে থাকে। তো এটাই আগিয়ে নেয়। আসলে চিকিৎসাটাও কঠিন, জটিল, লম্বা পিরিয়ডের চিকিৎসা, এই জন্য লম্বা টাইম তার পাশে একটা মানসিক প্রশান্তি দেওয়ার মতো মানুষ দরকার হয়। সেটা হাজব্যান্ড হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে।
পরিবারে যে কোনো কেউ হতে পারে। আমাদের সমাজে এই যে ব্রেস্ট ক্যান্সার বা নারীদের আদার্স যে হেলথ, জরায়ুর ক্যান্সার বলি বা মেনস্ট্রুয়াল হাইজিন বলি, এগুলো নিয়ে কিন্তু এখনো অনেক ট্যাবু কাজ করে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এটা কাটাতে আসলে কি করা দরকার? আমাদের কথা বলতে হবে। আমরা আসলে এখন আগে ছিল আমরা প্রেম করতাম লুকাই লুকাই, এখন বাবা মার সামনে করি, বাবা মাকে বলি আমার এটা পছন্দের। সুতরাং আমরা ব্রেস্ট নিয়েও কথা বলবো, আমরা কন্ট্রাসেপটিভ নিয়েও কথা বলবো, যে হ্যাঁ এই কন্ট্রাসেপটিভ ইউজ করা উচিত। আমাদের খাওয়ার টেবিল হওয়া উচিত যে আমাদের পরিবার বলেন বা বন্ধু বান্ধবের আড্ডায় কিছু হেলথ নিয়ে কথা বলা উচিত, যে হ্যাঁ হেলথে কী করাও করছি কি করছি না। আমরা আসলে যখন কোথাও আড্ডায় বসি তখন আমরা ডাক্তারদের বদনাম করি, যে ওই ডাক্তারে ওই ডাক্তারে, কিন্তু আমরা যে নিজেরাই স্বাস্থ্য সম্পর্কে জানার চেষ্টা করি না, এটা একটু করতে হবে যে না আমার এবং আমরা যে পরিমাণ স্কিন কেয়ার নিয়ে কথা বলি ততটা কিন্তু আসলে ইন্টারনাল হেলথ নিয়ে আসলে কথা বলি না। আপনি যদি দেখেন বাংলাদেশের উন্নতি হয়েছে, আপনি কর্পোরেট জব বলেন বা জব যারা করছে, যে মেয়েটা সে কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত দেখবেন ব্র্যান্ডেড জিনিস ম্যাচিং করা, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি বিউটি পার্লারেও যান, কোনো মেয়ের সাথে কোনো হাজব্যান্ড কিন্তু বিউটি পার্লারে যায় না, মেয়েরা কিন্তু নিজেরাই যাচ্ছে। কিন্তু এই মেয়েদেরই সমস্যা হচ্ছে ডাক্তারের কাছে যখন আসে আমার হাজব্যান্ড তো আনে না। তাহলে যে মেয়েটা হেঁটে হেঁটে বিউটি পার্লারে যেতে পারে উইদাউট হাজব্যান্ড, যেখানে সে মানে টাকা পয়সাও স্পেন্ড করতে পারে, সে ডাক্তারের কাছে একাও আসতে পারে না, তখন তার টাকাও থাকে না এবং তখন তার টাইমও থাকে না অফিসিয়াল জব। তো এই সব কিছু মিলে মেয়েরাই আসলে মেয়েদের জন্য সবচেয়ে বড় হার্মফুল। একদমই। সুতরাং সেটা আসলে ছোট থেকেই সেই অভ্যাসটা আসলে গড়ে তোলা উচিত এবং এক্ষেত্রে পারিবারিক পরিবেশটাও মনে হয় সেই বার্তাটা যদি আমরা দেই যে মেয়েরা আসলেও ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং তাদের স্বাস্থ্য নিয়ে কথা বলা উচিত। আপু, দৈনন্দিন জীবনে কোন কোন অভ্যাসগুলো গড়ে তুললে তাদের স্বাস্থ্য ভালো থাকবে? আমাদের এটা সম্পর্কে জানতে হবে। আমরা সকালবেলা আলু ভাজি দিয়ে রুটি খাই, দুইটাই কার্বোহাইড্রেট। কি খাচ্ছি এটা না, আপনি পেটটা ভরে দিচ্ছেন একটা কিছু খেয়ে, কনসার্ন না। ফুড খাবারের একটা যে পুষ্টিগুণ এটা না কনসার্ন না। আপনি আপনার ঘরে খাট আলমারি রাখবেন, এটা হচ্ছে একটা বেডরুমের স্টাইল, ড্রয়িং রুমের স্টাইল সোফা রাখবেন, কিন্তু আমরা খাবারের পেটের মধ্যে কি ঢুকাচ্ছি এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন না। যা কিছু একটা দিয়ে ঢুকাই দিলে হয়ে গেল, মানে পেটটা ভরলেই হলো আর কি, সেটাই মনে হচ্ছে যে আমরা হয়তো পুষ্টি পাচ্ছি। সুতরাং এখানে আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রপার মিনারেলস, নিউট্রিশন একটা ব্যালেন্সটা আসলে রাখা উচিত এবং একটা এক্সারসাইজের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্সারসাইজটা আলাদা, তো এক্সারসাইজের জন্য আলাদা করে টাইম দিতে হবে এবং এটার জন্য আমাদের আসলে টাইম থাকে না, কিন্তু আমরা সব কিছু করার জন্য টাইম থাকে। সো আমি যদি আমাকে গুরুত্ব না দিই, আমাকে কেউই গুরুত্ব দিতে পারবে না। আমার নিজেদেরকে প্রায়োরিটি দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আপু, আমরা অনেকটুকু শেষ পর্যায়ে আসছি। যদি সচেতনতার জায়গা থেকে বলি যে আমাদের এই যে ব্রেস্ট ক্যান্সার বলেন বা জরায়ুর ক্যান্সার, নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার জায়গা আমরা শুধু হয়তো শহর কেন্দ্রিক, অনেকটুকু সিটি পিপলরা কিন্তু কিছুটা হলেও অ্যাওয়ার, বাট প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বা আরও যারা গ্রামে বসবাস করে তাদের কাছে এই সচেতনতা পৌঁছে দিতে কি করা যেতে পারে? এখন তো ধরেন স্মার্টফোন সবার কাছে, ইউটিউব, ফেসবুক অনেকের কাছে, এটা একটা ভালো মিডিয়া। গভর্নমেন্ট যদি চায় যে আরও কিছু করবে, আগে তো আমাদের সশরীরে যে অ্যাওয়ার করতে হতো, তো এটাও একটা মিডিয়া। আমরা যদি এটাও অ্যাওয়ার করি এবং যে যেখানে আছে যার জায়গা থেকে কথা বলি, আমাদের যারা স্টার ধরেন নায়ক নায়িকা তারকারা যারা আছেন, ইনফ্লুয়েন্সার, তারা হচ্ছে অনেক কিছু নিয়ে ইনফ্লুয়েন্স করে, তো তারা যদি তাদের পেজ বা তাদের জায়গা থেকে একটু সচেতনতামূলক কাজ করে, আমার মনে হয় সমাজের প্রতি তাদেরও একটা দায়ভার আছে। একদমই তাই। জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রে আপনি বলছিলেন যে প্রতিরোধ ব্যবস্থা আছে বা ভ্যাকসিনেশন আছে, সেটা সম্পর্কে যদি একটু বলেন বা কোন বয়স থেকে আসলে এটা নেওয়া উচিত? জরায়ু ক্যান্সার হচ্ছে, আমি সাধারণ পাবলিক হিসেবেই জানি, অ্যাজ এ ডক্টর হিসেবে কম জানি। জরায়ু ক্যান্সারের যে সচেতনা মানে আপনার ভ্যাকসিন আছে, এটা 7 থেকে 14 বছরের মানে যারা সেক্সুয়ালি এক্সপোজ না তাদেরকে ভ্যাকসিনটা দিতে বলা হয়। এটা অ্যাকচুয়ালি হাই টাইম এবং রাইট টাইম, বাট এর মানে এই না যে বিবাহিতরা দিতে পারবে না। তো হ্যাঁ, তাদের হয়তো ইফিকেসিটা কম হবে, বাট তারপরে আমার মনে হয় যেহেতু আমরা যারা ওই বয়সটা পার করে আসছি, তারা তো ওই সময় পায় নাই। সো আমরা যখন যে আছি সেই স্টেজে ভ্যাকসিনটা নেওয়া উচিত। একদমই। এবং মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে যদি বলেন, স্বাভাবিকভাবে আমরা এখন দেখি যে কিশোরীরা যখন বড় হচ্ছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব একটা অ্যাওয়ার না যে আমার এই হাইজিনটা আসলে মেনটেন করা উচিত, বা লম্বা সময় হয়তো পার হয়ে যাচ্ছে বাট নিজেকে সে চেঞ্জ করছে না, অনেকটুকুই কিন্তু হয় এবং অনেক ধরনের প্যাটার্ন কিন্তু এসছে এখন এই হাইজিনগুলো মেনটেন করার ক্ষেত্রে। সেই বিষয়ে যদি একটু আমরা মেয়েরা হচ্ছে ওয়াশরুমে যেতে হবে, এটা আমার পাশে একটা ছেলে কলিগ থাকলে বলতে রাজি না, কিন্তু একটা ওয়াশরুমে আসলে আমাদের দৈনন্দিন ব্যাপার। সে ছেলে কলিগও যায়, তার বউ যায়, আমিও যাবো, তো বলতে সমস্যা কি? 1 2 হচ্ছে আমার যে সাইকেল চলছে, তো এটা আমি এখন ক্লিন হব বা আমার একটা ওয়াশরুম যেতে হবে, আমরা যারা জব করছে বা বাইরে আছি তারাও এটা বলতে লজ্জা পাই। তা আমি বলবো যে আমার সাথে যে ছেলে কলিগ আছে তার ওয়াইফ আছে,
তারও মা আছে, তারও বোন আছে। সো এগুলো আসলে আমার মনে করতে হবে এটা রেগুলার 3 বেলা খাওয়ার মতন। আমার লাঞ্চের টাইম হচ্ছে, আমি লাঞ্চ করবো, এখন আমার ওয়াশরুমের টাইম হচ্ছে, আমি ওয়াশরুমে যাবো। এটা একটা বিষয়। মেয়েদেরকে বলবো, বিশেষ করে আমি ব্যাংকার মেয়েদের দেখেছি যারা আসলে সকাল 8টায় বের হয়, রাত 8টায় ঢোকে, 12 ঘন্টা, 6 ঘন্টার বেশি পেন্টি প্যাড ইউজ করা উচিত না, সেটা চোখ করুক বা না করুক। আপনারা এক্সট্রা প্যাড এবং এক্সট্রা পেন্টি ক্যারি করবেন এবং এটা অবশ্যই চেঞ্জ করবেন একটা ঘাম বা একটা জায়গার জন্য। এই জায়গাগুলোতে হাইজিনের খুব প্রবলেম হয়, বিশেষ করে সেবাসিয়াস সিস্ট হচ্ছে, ইনফেকশন হচ্ছে, বা পিআইডিও হয় অনেক সময়। তো এই জিনিসগুলো মেয়েদের একটু ওপেন হতে হবে। এবং আমি বলবো যারা ইনস্টিটিউটে আছে, ওয়াশরুমে যেমন টিস্যু রাখা হচ্ছে, সেরকম ওয়াশরুমে একটু প্যাডও রাখা উচিত আমার মনে হয়, বা এটাকে একটু এনকারেজ করা উচিত। না, এটা টিস্যুর মতনই আমাদের প্রয়োজন। একদমই তাই। একজন চিকিৎসক হিসেবে এবং একজন নারী হিসেবে আপনিও অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যান, তারপরও আপনি কিভাবে আপনার সুস্থতা শারীরিক এবং মানসিকভাবে মেনটেন করার জন্য কি করেন? আচ্ছা, আমাদের শারীরিক সুস্থতা আসলে মাঝে মধ্যেই আমরাও কলাপস করি না যে তা না, হয়তো বা প্রেশার, কাজের লোড সব কিছু মিলায় বেশি থাকে, তখন আমরাও টায়ার্ড হয়ে যাই। আমার রুগীরা মনে করে যে উনি মনে হয় টায়ার্ড হচ্ছেন না। তো আমি মাঝে মধ্যে চেম্বারেও বলি যে আমার এখন কিন্তু ঘুম পাচ্ছে, এত রুগী দেখছি, বা আপনারা এত আমাকে হচ্ছে, বাইরে হচ্ছে, আমিও কিন্তু মেন্টালি একটু ডিস্টার্ব হচ্ছে, সো প্লিজ কুল থাকেন। তা আসলে আমাদের ডক্টর হিসেবে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের বলতে হবে যে আমরাও কিন্তু টায়ার্ড হই, আপনারা একটু শান্ত থাকেন। আর আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চেষ্টা করি, আমার অনেক ফ্রেন্ডস আছে, তারপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাই, নিজে যখন সুযোগ পাই একটু কনফারেন্সের অজুহাতে গেলে সাইড দেবে, একটু ঘোরাঘুরি করি। তো একটু চেষ্টা করা যে না, আমারও কিছু টাইমিং, আমার ছেলে মেয়ে অনেক সাপোর্ট দেয় যে না মা, তুমি আর 2 দিন ঘুরে আসো কনফারেন্সের সাথে। তো আমি এই সুযোগগুলো একটু নেই, চেষ্টা করি, জানি না কতটুকু পারি। অর্থাৎ মি টাইমটা আসলে খুবই ইম্পর্টেন্ট। একদমই। এছাড়াও আমরা জানি যে অনেক ধরনের সিস্টেম আসলে রয়েছে, সেগুলো কোথায় কিভাবে কি করা যায়, এবং আসলে বাংলাদেশে কোন কোন ইনস্টিটিউশনে বা কোন হসপিটাল আসলে এগুলো নিয়ে কাজ করে? অ্যাকচুয়ালি যদি আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার কথা বলি, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা কিছু চিকিৎসার কম্বিনেশন। আমি সার্জন, আমরা সার্জারি করব, কেমোথেরাপি আবার দিতে হবে, রেডিওথেরাপি দিতে হবে, হরমোন টার্গেট, তো অনেক থেরাপির কম্বিনেশনে। কিন্তু এগুলো ডিপেন্ড করে রুগীর ক্যান্সারটা কত বড়, কি ক্রাইটেরিয়ার। তো ধরুন যে কেউ যদি খুব আর্লি ক্যান্সার নিয়ে আসে, যেটা স্টেজ 0, তার তো কেমো লাগে না, এবং এটা বলি কিউরেবল। স্টেজ 1-2-তে দেখা যায় যে কেমোথেরাপি লাগছে, সার্জারি, রেডিও সবই লাগছে, এটাও আল্লাহর মতে ভালো থাকে 90%-এর উপর রুগী। কিন্তু আমরা হয় কি এই সুবিধাটা পাই না, আমাদের বাংলাদেশের মেয়েরা পায় না, কারণ তারা অনেক লেট করে ডাক্তারের কাছে যায়। একটা বড় ব্রেস্টে ক্যান্সারটা হাতে পাবে, তারপরে সে যাবে, এটা করতে গেলে তো টিউমারটা 4-5 সেন্টিমিটার হয়, তবে রুগীটা বুঝতে পারে যে দেয়ার ইজ সামথিং। এই জন্য আমরা সবসময় বলি একটু চেক আপের উপর থাকতে, তাহলে চিকিৎসাটা সহজ হয়। খুবই সুন্দর বলেছেন আপু। অনেকটুকু শেষ পর্যায়ে আসছি, যেহেতু হসপিটালের কথা বলছি, যে কোন কোন হসপিটালে বা ইনস্টিটিউশনে এই চিকিৎসা পদ্ধতিগুলো আছে, এবং আমরা জানি আসলে অনেক ব্যয়বহুল চিকিৎসা, যদি সরকারি বেসরকারি পর্যায়ে কোন সাপোর্ট আসলে পাওয়া যায়? সরকারি ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল তো ডেডিকেটেড আছে আমাদের মহাখালী, বাট যেগুলো মেডিকেল কলেজ আছে সব জায়গাতে কিন্তু ক্যান্সার চিকিৎসা হয়, গভর্নমেন্টের মেডিকেল কলেজগুলোতে। আর প্রাইভেটে যদি বলেন, সব জায়গাতেই ক্যান্সার চিকিৎসার জন্য অপশন আছে। কিন্তু হয় কি, একটা ক্যান্সার চিকিৎসা যেমন অনেক কিছু লাগে, সার্জারি, কেমো, রেডিও, অনেক টেস্ট লাগে, এই সবগুলো মিলে এক ছাদের নিচে খুব কম সংখ্যক হাসপাতালে বাংলাদেশে আছে। আপনি চিকিৎসা ধরেন এক জায়গায় অপারেশন করলেন ক্যান্সার সার্জনের কাছে, আর এক জায়গায় অনকোলজিস্টের কাছে কেমো দিলেন, কিন্তু ওই অনকোলজিস্ট রেডিওথেরাপি দিতে পারে, বাট ওই ইনস্টিটিউটে রেডিওথেরাপির মেশিনই নাই, সো আপনাকে আরেক ইনস্টিটিউটে যেতে হবে। বাট চিকিৎসা বাংলাদেশে আছে, আর এক ছাদের নিচেও আছে। আমি যেমন ল্যাবেট ক্যান্সারে আছে, ওখানে সব এক ছাদের নিচে আছে। আপনার ইউনাইটেডেও সব কিছু এক ছাদের নিচে আছে, আরও কিছু প্রাইভেট হাসপাতাল আছে, সব এক ছাদের নিচে আছে। বাট অন্যগুলো তো যে নাই তা না, কিন্তু আপনার ক্যান্সার চিকিৎসা সব জায়গায় সার্চ করলে হবে। সর্বশেষ যদি নারীদের জন্য কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে শেষ করতে চান? নারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে যে আপনি সুস্থ থাকলে আপনি পরিবারকে সুস্থ রাখতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে নিজের সুস্থতাটা এরকম যে আপনি ডিম দুধ খাবেন, তো হাত পা ব্যথা করবে, ঘুমাবেন ঠিক মতো, নাহলে মাথা ব্যথা করবে, আর নিজের চেক আপটা করবেন যেন অসুখ হলেও সেটা বড় অবস্থায় না যায়। একটা কথাই বলবো যে বিউটি পার্লারে যাওয়ার জন্য যেমন আপনার হাজব্যান্ডকে সঙ্গে নিতে হয় না, আপনার শপিংয়ের জন্য আপনার হাজব্যান্ডকে সঙ্গে নিতে হয় না, ঠিক সেরকমই আপনার হেলথ চেক আপের জন্য হাজব্যান্ড যদি নাও যায়, নিজের জন্য একটু যাবেন। এটা বলবো কারণ আপনি অসুস্থ হলেই, আমরা তো দেখছি যে ওয়াইফরা অসুস্থ হলে হাজব্যান্ডরা বিভিন্নভাবে মনে করে যে হ্যাঁ এটা আমার বার্ডেন।
আর যারা ইনকাম করেন তাদের বলবো ইনকামের অংশ একটু বাঁচিয়ে রাখুন, কারণ আপনার চিকিৎসা আপনার ভবিষ্যতের জন্য আপনি যেন নিজের জন্য ব্যয় করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আপু, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা এবং আশা করছি দর্শকরা অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন আজকের এই আলোচনা থেকে। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম নারীর শারীরিক সুস্থতা এবং মানসিক শক্তি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সচেতনতা, সময় মতো পরীক্ষা, সঠিক চিকিৎসা এবং পরিবারের মানসিক সাপোর্ট, এই 4টি বিষয়ই একজন নারীর সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সাথে প্রয়োজন নিজের শরীর ও মনের প্রতি যত্নশীল হওয়া। আজকের মতো বিদায় নিচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনিপুনম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।